এখানে হচ্ছে তোমার এমিটার এবং ভোল্ট মিটারের যে রিডিং চাইছে আর কি। রিডিং বলতে হচ্ছে এমিটার হচ্ছে তোমার এম্পিয়ার রিডিং দেবে, আর হচ্ছে ভোল্ট মিটার হচ্ছে তোমার ভোল্টেজ রিডিং দেবে আর কি। এই দুইটা আমাদের বের করতে হবে। তাহলে বলো তো ভোল্ট মিটারে সে আসলে কিসের রিডিং, ভোল্ট মিটারে আসলে কিসের রিডিং দিবে বলো তো? কোন দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য রিডিং দিবে এখানে? ভোল্ট মিটার তো দিবে ওই যে 100 ওহম যে আছে ওইটার দুই প্রান্তের না লাস্টের এমিটারে পরে। হ্যাঁ হ্যাঁ, এই যে এইটার আর এই দুই প্রান্তের রিডিং দিবে আর কি আমাদের। আর হ্যাঁ, এই দুই প্রান্তের রিডিং দিবে। আর এমিটার হচ্ছে তোমার এই যে পূর্ববর্তী যে কারেন্টে যাচ্ছে সেটা রিডিং দিবে না? হ্যাঁ, মানে বিষয়টাকে যদি আমরা একটু বিস্তারিত লিখি, মনে করো এই ভোল্ট মিটারের এখানে আমরা হচ্ছে জিনিসটা, চিত্রটা মনে করো আবার আমরা এই ওহম দিয়ে আমরা আঁকি। ঠিক আছে, ওহম দিয়ে আঁকলে জিনিসটা এরকম দাঁড়ায়। এমিটার হচ্ছে তোমার 10 ওহম। এটা হচ্ছে আমাদের কি, 900 ওহম, 12 ভোল্ট। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে কি পরিমাণ কারেন্ট যায় এটা আমাদের বের করতে হবে। আর হচ্ছে এই 100 ভোল্টের মাঝ দিয়ে কি পরিমাণ ভোল্টেজ যায় সেটা আমাদের বের করতে হবে। মানে এটার দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য আর এই দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য সেমই হবে আমাদের, যেহেতু দুইটা কি প্যারালালে আছে। উম, জিনিসটা বুঝছো? তাহলে প্রথমে আমাদের আহ, এই দুইটা যদি আমরা প্যারালাল আছে, এই দুইটা যদি সলভ করি তাহলে কি আসে? আর এই দুইটা হচ্ছে প্যারালালে আছে। রিয়ান বলো, এই 100 100 করলে কি আসে প্যারালাল করলে? 50 আছে। হ্যাঁ, মানে দুই দ্বারা ভাগ করে দেওয়া 50 ওহম আসে। আর এটা হচ্ছে যেহেতু সমান না, তাহলে আমাদের গুণ করতে হবে, যোগ করতে হবে। তাহলে এক এটা তো অনেক দুই বড় তিন আছে। চার, বড় আসে, 90 আসে। ও, 900-র সাথে 100, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখানকার দেখো, এখানকার যে এম্পিয়ার আইটা, এই আইটাই কি আমাদের 10 দিয়ে যাবে না, 50 দিয়ে যাবে না, 90 দিয়ে যাবে না? হ্যাঁ ভাই। তাহলে আইটা কি হবে? 12/50 প্লাস 10 প্লাস 90। তাহলে এটা কি কত হইতেছে? আই ভ্যালু কত হইতেছে একটু বলো। আয়ের ভ্যালু আসে 0.08। এটাই কিন্তু আসলে এমিটার দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এমিটার রিডিংটাই হচ্ছে এটা, 0.08 আসবে আর কি। এখন আমাদের দেখবো 90 ভোল্ট, 90 ওহম দিয়ে কি যাচ্ছে, কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে আমরা বের করতে পারি, অথবা এখান থেকে আমাদের কি যাচ্ছে, কারেন্ট যাচ্ছে, কারেন্ট দিয়ে বের করতে পারি। তাহলে দুইভাবে আমরা একটু
করার চেষ্টা করি, যেহেতু ভোল্টেজ ডিভাইডার নতুন ভাবে তোমরা শিখতেছো, ওইটা আমরা ইউজ করবো, ওইটা ইউজ করবো। তাহলে এখানকার ভি কি হবে, আই আর হবে। আই এর মান হচ্ছে তোমার 0.08 ইন্টু আর এর মান হচ্ছে তোমার 90, 8 9 72 0, 7.2 ভোল্ট। তাহলে 7.2 ভোল্ট এটা আসতেছে। যদি ভোল্টেজ ডিভাইডার রুল আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের সেম জিনিসই আসবে। সেটা কি হবে, ভি ইকুয়াল টু, এটা হবে 90, 90 দিয়ে আমরা বের করতে যাচ্ছি 90, 50 + 10 + 90, আর টোটাল ভোল্টেজ হচ্ছে 12। এটা করলে কত আসতে হতো একটু, সেম আসার কথা, 7.2 আসার কথা। তাও একটু চেক করো। জি ভাইয়া 7.2 ইয়ার্স। সেমই আসছে। তো এভাবেও করতে পারো তোমরা চাইলে, আর ভোল্টেজ ডিভাইডার রুল করতে পারো। ভোল্টেজ ডিভাইডার রুল সুবিধা কি জানো, এখানে আর কারেন্ট বের করতে হয় না, সরাসরি হচ্ছে তোমার রেজিস্ট্যান্স আর ভোল্টেজ দিয়ে আমরা বের করতে পারি আর কি, আলাদা করে কারেন্ট বের করার কোনো দরকার নেই। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। তো এই ধরো পরে তুমি এই ম্যাথটা রেকর্ডিং দেখে দেখে নিও আর কি, আমরা আগাই সামনে। ঠিক আছে ভাই। আমার একটা সার্কিট কি, এই সার্কিটের এমিটার রিডিংটা তোমরা একটু বের করো। এখানকার এমিটার রিডিংটা কি হবে, দ্রুত বের করো। এই কি কারেন্ট কি সবগুলোর মধ্যে দিয়ে পাস করবে? হ্যাঁ। শর্ট সার্কিট হয়েছে না? এখন তো কয়েকটা মনে জানা না। কোথায় শর্ট সার্কিট হয়েছে? আচ্ছা না ভাই, তারা দেখতেছি না। এমিটারে শর্ট সার্কিট হয়েছে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি এখানে তো তোমার শর্ট সার্কিট হয়ে কোনো লাভ নাই, মানে কারেন্ট বাইপাস হয়ে ছোট পথ কোনো পাইছে এরকম কিছু না। তোমাদের সাথে সাথে আমি একটু করার চেষ্টা করি, তাহলে দ্রুত হবে কাজটা। এই তিনটা হচ্ছে আমাদের কিসে আছে, এই তিনটা প্যারালালে আছে, হ্যাঁ, এটা অন্যভাবে আছে। তো এটা আসলে আমরা এমিটারটাকে শর্ট সার্কিট বানাই। এখানে হচ্ছে 3 ওহম, আর এই তিনটা প্যারালালে যেহেতু আছে 3/3, মানে 1 ওহম আসছে, আর এটা হচ্ছে তোমার 12 ভোল্ট। তো শর্ট সার্কিট হওয়া থেকে তারের মতো হয়ে গেছে সে, ঠিক আছে, এই আসলে আলাদা কোনো কাজ করতে পারে নাই। তো আই তাহলে কি হবে, 12/3 + 1, বা 4 12 3 অ্যাম্পিয়ার। তো এমিটার রিডিং হচ্ছে 3 অ্যাম্পিয়ার।
কাহিনী কি বুঝছো? জি ভাই, বুঝছি এটা। না। তো এমিটার বানানোর সময় বুঝছো, মানে আমরা যে এমিটার গুলো নিয়ে যেগুলো নিয়ে কাজ করি, আহ তো এমিটার আমি নিয়ে আসি, দাঁড়াও 1 মিনিট। এখানে কিন্তু আমরা কি দেখতে পারতাছি যে এমিটারটা যেটা আছে, এটা 0 এম্পিয়ার থেকে শুরু করে 50 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট সে রিডিং দিতে পারে আর কি। বুঝতে পারছো? মানে 50 এম্পিয়ার যে সে যদি বেশি হয়ে যায়, তাহলে সে কিন্তু আর রিডিং দিতে পারে না। তখন যদি আমরা বেশি এম্পিয়ার দিয়ে ফেলি, তখন এমিটার নষ্ট হয়ে যায়। বুঝছো? অর্থাৎ মানে কিছু সময় মানে এমিটারের ধারণ ক্ষমতার থেকেও বাইরে এম্পিয়ার চলে যায় আর কি, কোন একটা বিদ্যুতের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এমিটারের সাথে মানে এমন একটা বিষয়, প্রযুক্তি অ্যাড করা হয় আর কি, এমন একটা ডিভাইস অ্যাড করা হয় যেটা এমিটার রক্ষা করে। তো এটাকে বলা হয় শান্টিং। ঠিক, এটা পরে এগুলো পড়বা। তো ধরো, আহ, মনে করো একটা এমিটারের ক্ষমতা হচ্ছে তোমার, মনে করো এই এমিটারটাই, হ্যাঁ এমিটার আমি ইউজ করতেছি একটা ডিভাইসের ক্ষেত্রে। তো সে সর্বোচ্চ কত দিতে পারে? 50 দিতে পারে আর কি। 50 পর্যন্ত সে হচ্ছে তোমার রেডি দিতে পারে। কিন্তু তার মধ্যে হচ্ছে মনে করো আমি 1000 এম্পিয়ার আমি প্রবেশ করাতে হবে আর কি, আমার প্রয়োজনীয় তাগিদে। আবার তুমি এমিটারকে সরাইতে পারবে না। তখন তুমি কি করবা? তার সাথে প্যারালাল বরাবর আরেকটা সার্কিট বসিয়ে দিলা, যাতে করে এখান দিয়ে 50 পাস হবে, আর এখান দিয়ে বাকি 950 পাস হবে আর কি। তো এই যে তোমার সাথে একটা জিনিস আমি অ্যাড করে দিলাম, এটাকে বলা হয় শান্টিং। বুঝতে পারছো শান্টিং জিনিসটা কি? তাহলে শান্টিং বসানো হয় কেন? অনেক বলো তো একটু। ভাই এটা বুঝতে পারি না, আবার বুঝাইলে ভালো হয়। আচ্ছা, রনক তুমি আহ একটু বলো। তুমি কি আছো রনক? কথা শুনতে পাচ্ছি না আমরা। আচ্ছা, ও মনে হয় নাই। আচ্ছা, আমি আবার বলতাছি। তো মানে এমিটারের সর্বোচ্চ একটা পাওয়ার থাকে থাকে যেটা সে অ্যাবজর্ব করতে পারে আর কি। যেমন তোমাদের যে চিত্রটা নিয়ে নিয়ে আসলাম, এই এমিটারটা 50 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট সহ্য করতে পারে। দেখো এখানে কিন্তু 0, তারপর 10, 20, 30, 40, 50 আছে। এই 50 পর্যন্ত সে হচ্ছে কি করতে পারে, মাপতে পারে। 50-এর বেশি গেলে এমিটারটা নষ্ট হয়ে যায়। তো মাঝে মাঝে দেখা যায় কোনো একটা তড়িৎ বর্তনীর মধ্যে, যেখানে এমিটার আছে ওখানে মানে এই 50-এর থেকে বেশি কারেন্ট পাস হওয়ার দরকার হয় আর কি। কিন্তু তাৎক্ষণিকভাবে এমিটার সরানো যায় না। তো এমিটার তাহলে নষ্ট হয়ে যাবে না? তো এমিটার যাতে নষ্ট না হয় সেই জন্য হচ্ছে একটা হচ্ছে তোমার রেজিস্ট্যান্স এমিটার সাথে যুক্ত করে দেই আমরা, যাতে করে এই 50 এম্পিয়ার কারেন্টটা এদিক দিয়ে যাবে শুধু, আর বাকি যে কারেন্টটা আছে এই কারেন্টটা হচ্ছে তোমার এদিক দিয়ে চলে যাবে, শান্টিং এর মধ্যে চলে চলে যায় আর কি। অর্থাৎ শান্টিং প্রযুক্তি ইউজ করা হয় এমিটারকে রক্ষা করার জন্য আর কি, নষ্টের হাতে রক্ষা করার জন্য। এবার বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। রনক কি আছো? হ্যাঁ ভাই, আছে আছে। আর ভাই ডাক দিছিল তো। হ্যাঁ, একটু বলো তো আমাকে শান্টিং এর আসলে বিষয়টা কি। ভাই ওই যে আপনার ওখানে তো এমিটার তো 50 কারেন্ট টুকু নিতে পারে। তো বাকিগুলা কারেন্ট যেন শান্ট দিয়ে পাস হয়, সে কারণে আর কি শান্ট ইউজ করা হয়, যেন এমিটার নষ্ট না হয়ে যায়। গুড। তাহলে আসলে শান্টিং এর থিওরিটা আমরা একটু দেখে ফেলি।
এটা মনে করো এমিটার রেজিস্ট্যান্স, হ্যাঁ, 8টা। আর এটা হচ্ছে শান্টিং এর রেজিস্ট্যান্স। তো এদিকে পাস হবে হচ্ছে তোমার আই এ কারেন্ট পাস হবে। এই টোটাল কারেন্টটা হচ্ছে তোমার কি, আই। তাহলে এদিক দিয়ে পাস হবে বাকি যে অংশটা, সেটা হচ্ছে আই মাইনাস আই। ঠিক আছে। তো এখানে দেখো, এখানে দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স কিন্তু সেম। এই প্রান্তগুলোর নাম দেই, মনে করো বিসি নেই। অর্থাৎ বিসি যে দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স কিন্তু সেম। এটা হচ্ছে এমিটার ক্ষেত্রেও সেম, শান্টিং এর ক্ষেত্রেও সেম। বুঝতে পারছো? অর্থাৎ আই এ আর আই মাইনাস আই এ এস, এটাই থিওরি আর কি মেনলি। শান্তিকে থিওরি বোঝা গেছে? এগুলো দিয়ে ম্যাথ আসে, আর কিছু না, এটা মানে জাস্ট। ওখানে কি ভাই, মানে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল কারেন্ট মাইনাস আপনার এমিটারের কারেন্টটা? হ্যাঁ, অ্যাকচুয়াল কারেন্ট মাইনাস এমিটার কারেন্ট আর কি, মানে এমিটার যতটুকু আচ্ছা কারেন্ট আচ্ছা নিতে পারে, আর বাকি যে কারেন্টটুকু থাকবে এর শান্তির মধ্যে দিয়ে পাস হবে আর কি, যাতে এমিটারটা রক্ষা পায়। আচ্ছা। বোঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, নতুন লিঙ্ক দিচ্ছে আর কি, আমার নেট চলে যাচ্ছে, মানে টাইম চলে যাচ্ছে, তখনই জয়েন হও। আচ্ছা, এটা বুঝে থাকলে এখানে বলছে যে তোমার গ্যালভানোমিটার যেটা আছে, হ্যাঁ, তো ওই গ্যালভানোমিটারের যে কারেন্ট, ওটা হচ্ছে 0.42 এম্পিয়ার। আর হচ্ছে গ্যালভানোমিটারের যে রেজিস্ট্যান্স, সেটাও হচ্ছে তোমার কি 100 ওহম। আর শান্টের যে রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে তোমার 5 ওহম। ঠিক আছে, এটা নিচেটা হচ্ছে শান্ট। তো টোটাল কারেন্ট আয়ের মান বের করতে বলছে, মানে এখান থেকে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে বা কারেন্ট বের হচ্ছে সেটা আমাদের বা বের করতে বলছে আর কি। 8.82 আসে না? দেখেন। হ্যাঁ, গুড, 8.82 আসে। আচ্ছা, বলে রাখা ভালো, গ্যালভানোমিটার এটাও কিন্তু এমিটারের মতো কাজ করে। ঠিক আছে। গ্যালভানোমিটার হচ্ছে যে এমিটারের মতো, এমিটার, ভোল্টমিটার, হ্যাঁ, আরো অনেক অনেক বিষয় মানে নিয়ে কাজ করে আর কি। এমিটার শুধুমাত্র রেজিস্ট্যান্স মাপে, কিন্তু গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স মাপে, ভোল্টমিটার মাপে, এগুলো অনেক কিছু মাপে আর কি। তো তো এটা তাহলে আমাদের ওই সূত্রই, আই আর আই মাইনাস আই এস, এখানে জাস্ট বসে দেবো, আর কিছু না। 0.42 × 100 i মাইনাস 0.425 বসাইলেই আমাদের মান আসে। এটা হচ্ছে 8.82। ম্যাথ গুলো সহজ না একদম। জি ভাইয়া। তো এইভাবেই হচ্ছে তোমার মানে এমিটারকে আমরা কি করতে পারি, সুরক্ষিত করতে পারি, অথবা এমিটারের আমাদের কি পাল্লা বৃদ্ধি করতে পারি আর কি। ঠিক আছে। মানে যেখানে এমিটার আগে 50 এম্পিয়ার শুধু মাপতে পারতো, আর এর বেশি মাপতে পারে না সে, কিন্তু এখানে কিন্তু আমাদের কি করতে পারছি, তার 50 এম্পিয়ার থেকে বেশি আমি তার মধ্যে দিয়ে পাস করাতে পারতেছি একটা বিকল্প রুট দিয়ে। ঠিক আছে। অর্থাৎ তার কি সক্ষমতা বৃদ্ধি করে দিচ্ছে আর কি। তা তোমার যদি কেউ বলে আর কি, কোনো প্রশ্নে আসে যে কিভাবে এমিটারের রেঞ্জ বাড়ানো যায় বা পাল্লা বাড়ানো যায়, তখন তোমরা বলবা শান্টিং প্রয়োগ করে আর কি। শান্টিং কিভাবে প্যারালালে দিতে হবে আর কি,
সিরিজে না। বুঝা গেছে? তো তাহলে আমারে বলো, তাহলে ভোল্ট মিটারের পাল্লা কেমনে বৃদ্ধি করবো, বা ভোল্ট মিটারকে কেমনে রক্ষা করব? মানে কোনো ভোল্ট মিটারে যদি মনে করো 0 থেকে 50 ভোল্ট পর্যন্ত সে মাপতে পারে, কিন্তু আমি তার মধ্যে যদি 500 বা 5000 ভোল্ট দিয়ে দিই, তখন সে তো আর মাপতে পারবে না, বা নষ্ট হয়ে যাবে। এখান থেকে নষ্ট থেকে যাতে বাঁচাতে পারি, সেক্ষেত্রে কি করতে পারি? লিওন বলো। লিওন বলো। কেমনে কম ওটা তো জানি না কিছুই। আচ্ছা রনক, তুমি তোমার বলা উচিত। রেজিস্ট্যান্স অনেক বেশি দিতে হবে। গুড। রেজিস্ট্যান্স বাড়িয়ে দিতে হবে। রেজিস্ট্যান্স বাড়িয়ে দিলে হ্যাঁ, ভোল্টমিটার বেড়ে যায় আর কি। রেজিস্ট্যান্সটা কি সিরিজে দিব না প্যারালালে দিব? প্যারালাল। হুম, প্যারালাল দিলে তো রেজিস্ট্যান্স কমে যায়, ও, তো ভোল্টেজ সেম হয়ে যাবে। ভোল্টেজ সেম হয়ে যায়। আর রেজিস্ট্যান্সও কিন্তু আমাদের কমে যায়, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাই না? হ্যাঁ ভাই। মানে জিনিসটা এরকম আর কি অনেকটা, যে মনে করো ভি, এটা ভোল্ট মিটার, এর মনে করো রেজিস্ট্যান্স আর আছে। হুম, সেইটা এরকম লম্বা দিলাম কেন? তাহলে এখানকার ভি ইকুয়াল টু কি হবে? আই আর হবে। আচ্ছা, এখানে তো আমি ই দিলাম না, তাই না? এখান দিয়ে হচ্ছে আই যাবে, আই আর হবে। তো এটা যদি আমি না একটু বাড়াই দিই, ভি প্রাইম করি, এই আর এর সাথে আমার বড় একটা আর যুক্ত করে দেবো আর কি, যাতে করে আমাদের ভোল্টেজ ড্রপটা বেশি হয় আর কি। বুঝতে পারছো? হ্যাঁ ভাই, বুঝছি এটা। ওকে, একটা ম্যাথ করি, কিন্তু ম্যাথ বেশি গুরুত্বপূর্ণ না এটার জন্য, তো তবে করি একটা। দেখো, প্রথম অবস্থায় একটা ভোল্টমিটারের মাপতে পারতো 15 ভোল্ট, আর ওর ইন্টারনাল যে রেজিস্ট্যান্স ছিল হচ্ছে তোমার 100 ওহম, সরি 1000 ওহম। তো আমরা বলতেছি কিভাবে হচ্ছে আমরা যদি ব্যবহার করি, হ্যাঁ, যাতে করে সে 150 ভোল্ট পর্যন্ত মাপতে পারে, তাহলে আমাদের অবশ্যই একটা রেজিস্ট্যান্স তার সাথে যুক্ত করতে হবে সিরিজ বরাবর। ঠিক আছে? তাহলে প্রথম হচ্ছে 15, দুইটা দিয়ে তো সেম কারেন্ট যাবে, আই ইন্টু 1000। এটা হচ্ছে প্রথম কেসের ক্ষেত্রে আসতেছে। ঠিক আছে? আর পরেরটা হচ্ছে 150, আই ইন্টু 1000 প্লাস আর, আরটা আমরা জানি না কিন্তু, আরটা আমরা বের করবো। 1000 প্লাস আর। তো আমরা যদি একটা কাজ করি, 2 থেকে 1 বাদ দিয়ে দিই, তাহলে কি আসতেছে দেখো, 1000 প্লাস আর ডিভাইডেড বাই আই ইন্টু 1000
150/15, তাহলে আই আই কাটা 10, তাহলে 1000 প্লাস আর 10,000। আর এর মান কি আছে? 9,000। অর্থাৎ 9,000 ওহম একটা, হ্যাঁ, রেজিস্ট্যান্স যদি আমরা হচ্ছে কার সাথে, ওই আগের যে তোমার ভোল্ট মিটার আছে তার সাথে যদি যুক্ত করে দেই, তাহলে 150 ভোল্ট পর্যন্ত পর্যন্ত সে মাপতে পারবে আর কি। বুঝতে পারছো? জি ভাই, বুঝছি। লিওন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, তো আমরা তাহলে হোস্টন বেশ শুরু করি। আচ্ছা, হোস্টন বেশ শুরু করার আগে উম তোমাদের বলো তো, এখানে আসলে কোনটাতে কারেন্ট যাবে আর কোনটাতে যাবে না? ভাই সেকেন্ডটা দিয়া যাবে আর প্রথমটা দিয়া যাবে না, দুইটার। প্রথমটা তো দুই পাশে ভোল্টেজ সেম। হুম, প্রথমটা হচ্ছে, দেখো এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ আমাদের কি সেম, অর্থাৎ 100 - 100 কি আসতেছে? 0। তাই ভোল্টেজ ডিফারেন্স কি আসতেছে আমাদের? 0 আসতেছে। তাহলে আই ইকুয়াল টু ডেল ভি বাই আর। ডেল ভির মান হচ্ছে আমাদের 0, আর এর মান 10, তাহলে 0 আসতেছে কারেন্ট। আর এখানকার ডেল ভিটা কি হবে? এখানকার হচ্ছে 100 মাইনাস 100, তাহলে হবে 200। তাহলে আই হবে 200 + 10, 20 এম্পিয়ার। অর্থাৎ ভোল্টেজ ডিফারেন্স থাকলে শুধুমাত্র কারেন্ট প্রবাহিত হয়, এছাড়া প্রবাহিত হয় না। ঠিক আছে, এটা মাথায় রাখবা সব সময়। আচ্ছা, রৌনক বলো, এখানে যে সেকেন্ডেতে কারেন্ট যাচ্ছে, কারেন্ট ফ্লোটা কোন থেকে কোন দিকে? বা লেফট থেকে রাইট। লেফট থেকে রাইট। হ্যাঁ, লেফট থেকে রাইট কেন? পজিটিভ নেগেটিভ এই কারণে। পজিটিভ পজিটিভ নেগেটিভ থেকে এজন্য নেগেটিভে না। যাচ্ছে। নেগেটিভ আহ, মানে অ্যাট্রাক্ট করতেছে এরকম কিছু, এরকম তো হয় না। না না, এটা হচ্ছে তোমার হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজ, সবসময় মনে রাখবা। ঠিক আছে, একই যে বলা যায় পজিটিভ থেকে নেগেটিভ, মানে পজিটিভ হচ্ছে হায়ার ভোল্টেজ, নেগেটিভ হচ্ছে লোয়ার ভোল্টেজ, বলা যায় এটা। কিন্তু দুইটা যদি পজিটিভ হয় তখন তো এটা মানে খাটে না। মনে করো একটা হচ্ছে 100 ভোল্ট আর একটা হচ্ছে 10 ভোল্ট, তখন তুমি কি করবা? তখন আবার এটা বলতে হবে যে হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজ। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে হুইস্টন ব্রিজের ক্ষেত্রে আমরা এই কাজটা করি। হুইস্টন ব্রিজে চলে যাচ্ছি আমরা। হুইট মানে যে গম, হুইস্টন ব্রিজ। তো এই ব্রিজের ক্ষেত্রে পি
কিউ আর এস। ঠিক আছে, তো এটা এমন ভাবে সেট আপ করবো যাতে করে এখানকার কোনো একটা পয়েন্ট আর এখানকার কোনো একটা পয়েন্ট যদি আমরা যুক্ত করি এমিটার অথবা গ্যালভানোমিটার দিয়ে যদি বিক্ষেপ নেই, দেখবা হচ্ছে এখানকার কারেন্ট হচ্ছে সবসময় শূন্য হবে। ঠিক আছে, তো আমরা এটা আগে শর্তই আমরা বলে দিলাম, এখানকার যাতে কারেন্ট শূন্য হয় আমরা এমন ভাবে পিকিউআরএস সেট আপ করতে হবে আমাদের। অর্থাৎ এখানকার পয়েন্ট আমি যদি এ ধরি, এখানকার পয়েন্ট বি ধরি, অর্থাৎ বি এর যে ভোল্টেজ আর ভিভি এর যে ভোল্টেজ দুইটা সেম হবে না? তাইলেই না হয় আমাদের কারেন্ট শূন্য হবে, তাই না? একটু রেসপন্স করো। তাই নাকি? কারেন্ট ফ্লোটা গ্যালভানোমিটারের ভিতর দিয়া হইলে আর কি কারেন্ট ফ্লো শূন্য হবে এটা? হ্যাঁ হ্যাঁ, গ্যালভানোমিটার দিয়ে তো আমরা চেকটা করবো আর কি, যে আসলে কারেন্টটা কত হচ্ছে বা না হচ্ছে। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। গ্যালভানোমিটার দিয়ে আমরা চেক করে দেখবো এখানে কারেন্ট শূন্য। বুঝছো? জি বলো। ভাই, বুঝতে পারছি। হ্যাঁ ভাই, বুঝছি। আচ্ছা, তো একটু দেখো তো, মানে এটার ভোল্টেজ, এটার ভোল্টেজ মানে হচ্ছে কি এটার ভোল্টেজ না, আর এটার ভোল্টেজ মানে কি এটার ভোল্টেজ না, এরপরে তো জিরো হয়ে যায়। মানে এখান দিয়ে কিছু আসে, এখানকার কিছু ভোল্টেজ ড্রপ খায়, ড্রপ খাওয়ার পরে বাকি যা ভোল্টেজ আছে এই ভোল্টেজ সবটাই তো আর এর মধ্যে যায়, আর এখানকার যা ভোল্টেজ আছে সব তো এস এর মধ্যে যায়, তাই না? হ্যাঁ। বোঝা গেছে? হ্যাঁ ভাই। আচ্ছা, দেখো এই দুই প্রান্তের ভোল্টেজ, এই দুই প্রান্তের ভোল্টেজ আর এখানকার টোটাল ভোল্টেজ সেম না? যেহেতু এই পুরো অংশটা আর এই পুরো অংশটা কি প্যারালালে আছে না? তাহলে এই এই মানে এই টোটাল যে ভোল্টেজটা, এই টোটাল ভোল্টেজটা এই দুইটার মধ্যে ভাগ হয়ে যাবে, এই টোটাল ভোল্টেজটা এই দুইটার মধ্যে ভাগ হয়ে যাবে এখানে যাওয়ার সময়, তাই না? জিনিসটাকে ধরতে পারছো? না তো ভালো, বলো, আমি আবার বলতেছি। ফার্স্টে যে ভি ধরলাম আর লাস্টে যে ভি ধরলাম, এনে তো প্রথম ভি ছিল, পরে তো লাস্টে গিয়ে একবারে জিরো হয়ে গেল না ভি? হ্যাঁ হ্যাঁ, সরি, এটা জিরো, এটা জিরো। এখানকার তো এইটাই। ভি ছিল, এখানকার জিরো ছিল আর কি। আচ্ছা দেখো, তাইলে আমরা এই ভি এর ভোল্টেজটাই হচ্ছে তোমার কি আর এর ভোল্টেজ আমরা বলতে পারি। আচ্ছা এখানে তো আহ, এখানে ওয়ান লেখছি, এখানে আর লেখছি, আচ্ছা এখানে হবে না, এখানে কিউ লিখি আমরা, কারণ এখানে আমি আর লিখলাম কিউ। হ্যাঁ, তো এখানে ভোল্টেজ যোগ হয়েছে, তাহলে ভিডিআর যদি অ্যাপ্লাই করি তাহলে কিউ পি প্লাস কিউ ইন্টু ভি, আবার বি পয়েন্টের জন্য এস, এস আর প্লাস এস ইকুয়াল টু ইন্টু ভি। এটা কি বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। হ্যাঁ ভাই, বুঝছি। ওকে, তাহলে ভিবি কাটা, কিউ পি প্লাস কিউ এস আর প্লাস এস, তাহলে পি প্লাস কিউ যদি আমরা ব্যস্তকরণ করি আর কি, মানে কি ইংলিশে বলা হয় রেসিপ্রোকাল না? ইংলিশে মনে হয় এটাই বলে, আর প্লাস এস,
এস। রিভার্স, রেসিপ্রোকাল তো। ইনভার্স, হ্যাঁ ইনভার্স বলা যায়, হ্যাঁ ইনভার্স। ইনভার্সলি প্রপোর্শনাল। না, প্রপোর্শনাল তো অন্য বিষয়। আমরা বাংলাতে বলি আর কি, লব হর হরলব, মানে ডেনোমিনেটর নিউমিনেটর, নিউমিনেটর ডেনোমিনেটর চলে গেল আর কি। এটাকে আমরা বাংলায় বলি ব্যস্তকরণ। তারপরে হচ্ছে তোমার আমরা বিয়োজন করে দিলাম বা সাবট্রাকশন করে দিলাম, করে দিয়ে হচ্ছে আমাদের পি বাই কিউ আর বাই এস এই জিনিসটা আসছে। আমাদের এত কিছু লাগবে না, এটা মুখস্থ হলেই হবে আর কি। সূত্র কেমন আসছে আমি জাস্ট দেখাইছি, আর কিছু না। তোমাদের হচ্ছে এডমিশন এর এইগুলোই আসবে, ঠিক আছে, বা বোর্ড পরীক্ষায় আর বাই এই যে এটা আসবে, এটাতে ম্যাথ আসবে। তাহলে পি বাই কিউ বা আর বাই এস এটা যদি হয় সামহাউ, তাইলে মনে রাখবা এই মাঝখান দিয়ে যদি কোনো একটা সার্কিট যায়, এই সার্কিটের মান কি হবে? সার্কিটের মাঝখান দিয়া কারেন্ট ফ্লো হবে না, আই জিরো হবে আর কি। বুঝতে পারছো? অথবা উল্টা ঘটনা ঘটবে, আই হ্যাঁ হ্যাঁ জিরো, ভাই, বুঝতে পেরেছি। আই জিরো যদি হয় তাহলে পি বাই কিউ আর বাই এস এরকম হবে আর কি। তাহলে আমরা এখান থেকে কি আসতে পারি? এটা থেকে আসতে পারি, এখানে শর্ত হচ্ছে তোমার পি বাই কিউ আর বাই এস, অথবা পি বাই আর কিউ বাই এস, এভাবে লিখতে পারি আমরা। মানে এই দুইটা ইকুয়াল টু এই দুইটা লিখতে পারি, অথবা উপরের দুইটা নিচের দুইটা। আমি সবসময় উপরের দুই নিচের দুইটা আমি ইউজ করি, পি বাই কিউ আর বাই এস। তোমরা নিচেরও ইউজ করতে পারো, সমস্যা নেই। অর্থাৎ আইজির মান জিরো হবে তখনই যখনই হচ্ছে এই কন্ডিশন ফুলফিল হবে, অথবা এই কন্ডিশন ফুলফিল হলে আইজির মান জিরো হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের হুইস্টন ব্রিজ। বুঝতে পারছো? জি তো ভাই, বুঝতে পারছি। হ্যাঁ ভাই বুঝছি। এই জিনিসটার চেহারা ভিন্ন ভিন্ন ভাবে হইতে পারে। এই চেহারাগুলো তোমাদের আগে পরিচিত করে দিই, কারণ পরীক্ষা হলে স্যারেরা এইগুলা ট্রিক্স অ্যাপ্লাই করে। এটা কোথা থেকে আসলো আবার? তো এটার চেহারাটা অনেক সময় এভাবে দিতে দেয়, মানে তোমাদের বই এভাবে দেওয়া, অনেক সময় না, সবসময় মোটামুটি। ঠিক আছে, এভাবে দেওয়া, অথবা আরো ভিন্নভাবে দেওয়া আছে। আরেকটু যদি কঠিন করে, আরেকটু না, এটা হচ্ছে তোমার মানে আমাদের ইঞ্জিনিয়ারিং এর একটা পছন্দের চিত্র। মনে করো এটার নাম আমরা আহ, এটা আমরা কি পয়েন্ট দিই? এটা সি, হ্যাঁ এটা ডি পয়েন্ট দিই, এটা এ বি দিই। তাহলে এটা এ পয়েন্টে আছে, এটা বি পয়েন্টে আছে, সি পয়েন্ট একটা আছে, ডি পয়েন্ট একটা আছে, হ্যাঁ। আচ্ছা, পয়েন্ট গুলোকে দেখি। তা পিটা কই আছে? পিটা হচ্ছে এসি,
এসির মধ্যে পিটা আছে। এই কিউটা কার মধ্যে আছে? কিউটা হচ্ছে বিসির মধ্যে আছে। বিসি মধ্যে কিউটা আছে। আর আরটা আছে তোমার কার মধ্যে? এডির মধ্যে। এটা হচ্ছে আর। আর বিডির মধ্যে হচ্ছে এস আছে, বিডির মধ্যে আমাদের এস আছে। আর সিডির মধ্যে আমাদের জি আছে। ঠিক আছে। অথবা এটা এভাবে না দিয়ে অনেক সময় এভাবে দিব আর কি, সার্কিট দিয়ে দিব একটা। তো এটা হচ্ছে তোমার জি দিল সার্কিটের জন্য। আর এখান দিয়ে এটা আসলো। এটাও হচ্ছে তোমার কি হুইস্টন ব্রিজ। বুঝছো? একই হ্যাঁ ভাই। হিসাবে, একই হিসাব বরাবর। কিন্তু দেখে দেখে ভয় পেও না, জিনিসটা যে একই জিনিসটা এরকমই আর কি, এভাবে আসে। আগে থেকে দেখে গেলে মাথায় আসবে। তখন কিন্তু এই যে জিটা ক্যালকুলেশন করা যাবে না, এই জিটা ক্যালকুলেশন করা যাবে না। আমি একটু পরে ম্যাথ দেখাবো, তখন তোমরা বুঝবা। এটার আরো কিছু চিত্র আছে, চিত্রগুলো আমরা এক এক করে সবগুলো আঁকি। যেমন এই চিত্রটা একটু যদি ব্যাকআপে বুঝে যেতে, মনে করি এমনি দিয়ে দে, তাহলে কিন্তু পোলাপান ঘাবড়ে যায়। কিন্তু জিনিসটা কিন্তু সেম। পি কিউ, কিউটা হয় না কেন? পি কিউ আর এস, এটা জি। মনে করো এটা পয়েন্ট, এটা বি পয়েন্ট। তাইলে কিন্তু হুস্টন ব্রিজের মতো হয়ে গেল, তাই না? মানে হুস্টন ব্রিজ হওয়ার যে শর্ত, শর্ত এরকম থাকতে হবে, পি বাই কিউ আর বাই এস থাকতেই হবে। মানে অনুপাত সেম থাকতে হবে, তাইলে আমাদের হুস্টন ব্রিজ হবে আর কি। ঠিক আছে, আমাদের আগে চেক করতে হবে এটা আসলে এই শর্তটা ফুলফিল করতেছে কিনা। কিন্তু তার আগে এই যে এরকম আহ চেহারার হতে হবে, এরকম চেহারা হইলে দেন হচ্ছে আমরা ওইটা চেক করতে পারবো আর কি। আচ্ছা, তো সবচেয়ে কঠিন করলে আর একটা চিত্র দিতে পারে হুইস্টন ব্রিজ নিয়ে। এটা হলো, মনে করো এই চিত্রটা তো আমাদের এরকম ছিল, তাই না? পি কিউ আর এস। তো এই যদি তো কারেন্ট যায় না, এই তো কারেন্ট যায় না, তো এইসব এই জন্য এই সার্কিটটা অনেক সময় ওপেন রাখা হয় আর কি। যেহেতু কারেন্ট যায় না, এই যে বোঝানোর জন্য ওপেন রাখা হয়। তো এটা হচ্ছে তোমার জি। ঠিক আছে। তো 1 মিনিট দাঁড়াও। তো অনেক সময় এই জিনিসটা খোলা থাকে আর কি। তো খোলা জিনিসটাকেই একটু ঘুরিয়ে দেওয়া যায় আর কি। আচ্ছা, এই চিত্রটা, এই দুইটা চিত্র আমি একটু পরে দেখাই, তোমাদের হচ্ছে নইলে মাথায় ধরবে না আর কি। এই চিত্রগুলা কি বুঝছো কিনা আপাতত বলো। হ্যাঁ ভাই বুঝতে পারছি। হ্যাঁ ভাই, এটুকু বুঝছি।
এগুলো দেখে একটু ম্যাথ করে আসি, তারপর বাকি দুইটা যেটা একটু টাফ ওটা পরে দেখাচ্ছি। আমি কোশ্চেনে বলে দিলাম আইজের মান জিরো, অর্থাৎ মাঝখানে যে কারেন্ট যাচ্ছে এটা প্রবাহ জিরো, তাহলে অবশ্যই এটা হুইস্টন ব্রিজ। তো পি কিউ এবং আর এর ভ্যালু দেওয়া আছে, এস এর ভ্যালুটা বের করতে হবে। হুইস্টন ব্রিজ হলে আমাদের যে হুইস্টন ব্রিজের সূত্রটা আছে, সূত্র আমরা অ্যাপ্লাই করব, তাইলে আমাদের হয়ে যাচ্ছে আর কি ম্যাথ সলভ, তাই না? এস এর মান 60 আসতেছে আর কি, বুঝছো? হ্যাঁ ভাই। নক, তোমার রেসপন্স কম পাচ্ছি। একটু ইন্টারনেট কানেকশন আনস্টেবল তো, মাঝে মাঝে গেছে। আচ্ছা, আরেকটা নিউ লিঙ্ক দিচ্ছি আর কি। এটা টাইম 1 মিনিট আছে না 2 মিনিট আছে, 2 দিনের ম্যাথ করো তো আরো, তো একটু টাইম লাগবে। এখানে বিষয়টা হচ্ছে তোমার, মানে হুইস্টন ব্রিজ বলে দিছে চারটা যে রেজিস্ট্যান্স যেটা আছে এটা আছে, কিন্তু আসলে তারা সাম্যাবস্থায় নাই। অর্থাৎ পি বাই কিউ আর বাই এস এই আকারে নাই আর কি, তারা তারা হচ্ছে ভিন্নভাবে আছে আর কি। অর্থাৎ তাদের যে গ্যালভানোমিটার যে অংশটা, এখান দিয়ে কারেন্টটা ফ্লো হচ্ছে আর কি। তো আমাদের বলছে যে এই 4 নম্বর যে পয়েন্ট, এই পয়েন্টের সাথে আসলে কিভাবে কাজ করলে, মানে 4 নম্বর পয়েন্টে কি হতে হবে আর কি আমাদের, যাতে করে এটা সাম্যাবস্থায় চলে আসে আর কি। ঠিক আছে, তাহলে দেখো, আহ, আমরা আগে বের করি পি বাই কিউ আর বাই এস। এস মানে এস প্রাইম বের করি আর কি, হ্যাঁ, এস প্রাইম বের করি, কারণ এস এর মান তো দেওয়াই আছে একটা আমাদের, 4, 6, 8, এস প্রাইম। তাহলে কাটার করি, 4 × 2 = 8, এস প্রাইম হচ্ছে 12। তাহলে দেখো, এটা এস প্রাইম যদি 12 হয়, মানে এখানে যদি 10 না থাকে, যদি 12 থাকতো, তাহলে আমাদের কি হইতো, সমঅবস্থায় থাকতো। তাহলে আমাদের এটা কম আছে, এখানে কিন্তু 10 আছে, তো এটা আমাদের 12 বানাইতে হবে। যেহেতু আমাদের বাড়াইতে হবে, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, সিরিজ যুক্ত করতে হবে একটা রেজিস্ট্যান্স। তা কত যোগ করতে হবে আমাদের, এস প্রাইম মাইনাস এস, মানে হচ্ছে তোমার 12 - 10, মানে 2 যোগ করতে হবে সিরিজে আর কি। হ্যাঁ, 2। নরম, ঠিক বলছো। তার চিত্রটা আসলে কি কিরকম হবে, চিত্রটা হচ্ছে 4 ওহম, 8 ওহম,
10 ওহম, 2 ওহম, 8 ওহম। তাইলে হচ্ছে তোমার আইজি দিয়ে কারেন্ট যাবে আর কি, কারেন্ট যাবে না। ক্লিয়ার? লিওন, রনক? হ্যাঁ ভাইয়া। রনক বুঝছো? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, তো দেখো, এখানে যদি 10 না থাকে, যদি অন্য কিছু থাকতো, সেম জিনিস, মনে করো 10 থাকলো না, অন্য কিছু থাকলো। হ্যাঁ, মনে করো, আচ্ছা আমরা এইটা, দেখ, 1 মিনিট একটু দাঁড়াও। এটা হলে চলবে আমাদের। হুম, এর মনে করো 10 নাই, আর একটু বেশি মান আছে আমাদের। কত ধরা যায় বলো? 16 ধরলাম আমরা, হ্যাঁ। 16 ওহম, অর্থাৎ এখানেও আমাদের 16 ওহম আছে। তো আমরা দেখলাম যে এখানে আমাদের 12 ওহম হইলে আমাদের হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের আছে 16 ওহম। তাইলে আমাদের এই রেজিস্ট্যান্সটা বাড়াইতে হবে না কমাইতে হবে? 16 থেকে 12-তে নিয়ে আসতে হবে না? আকারে যেমন 10 থেকে আমরা 12-তে নিয়ে গেছি, এখানে কিন্তু আমাদের 10ই ছিল, দেখছো? 10 থেকে আমরা কি 2 সিরিজ যুক্ত করে দিয়ে 12-তে রূপান্তর করছি, মানে হচ্ছে আমরা বাড়াইছি রেজিস্ট্যান্সটা। কিন্তু এক্ষেত্রে কিন্তু 16 থেকে আমাদের কি কি করতে হবে, 12-তে নিয়ে আসতে হবে। তাহলে আগে আমাদের আহ রেজিস্ট্যান্সটা কমাইতে হবে না? রেজিস্ট্যান্স কমাইতে হলে কি করতে হয়? লিওন, আসো? জি ভাইয়া, প্যারালালে আরেকটা রেজিস্ট্যান্স যুক্ত করতে হবে। ইয়েস, প্যারালালে আমাদের যুক্ত করতে হবে। এমন ভাবে যুক্ত করতে হবে, কোনো একটা রেজিস্ট্যান্স যুক্ত করতে হবে 16-র সাথে, যাতে করে দুইটা মিললে কি হয়, 12-তে রূপান্তর হয়। এটা তো আমরা জানি না কত রেজিস্ট্যান্স যুক্ত করব। তাহলে মনে করো আমরা এক্স রেজিস্ট্যান্স যুক্ত করব 16-র সাথে, আমরা প্যারালালে এক্স রেজিস্ট্যান্স যুক্ত করব, যাতে করে তারা 12-তে রূপান্তর হয়ে যায়। বুঝতে পারছো? অথবা 1/x, 1/12, 1/16। তাহলে 12 এবং 16-র লসাগু কি 36 না? হ্যাঁ ভাই 48 আস, 48। মানে টোটাল 48 আস। টোটাল 48, মানে এক্স এর মান কি 48? হ্যাঁ হ্যাঁ, এক্স এর মান 48। আচ্ছা, এক্স এর মান 48। তাহলে এই 48টাই হচ্ছে 16-র সাথে আমাদের কি করতে হবে, রেজিস্ট্যান্সে যুক্ত করতে হবে, যাতে করে 12 আসে আর কি। তাহলে চিত্রটা হবে তখন এরকম। ও, 12 না, সরি, 48 হবে 4, এখানে হবে 6,
এখানে হবে 8। ঠিক আছে, বুঝছো? অর্থাৎ প্যারালালে হচ্ছে 48 রেজিস্ট্যান্স আমরা যুক্ত করে দেবো যাতে হচ্ছে রেজিস্ট্যান্স কমে যায়, কমে গিয়া 12-তে আমরা আসে পড়ে আর কি, যাতে করে আমাদের হুইস্টন ব্রিজের শর্তটা পি বাই কিউ আর বাই এস এর শর্তটা ফুলফিল হয়, যাতে করে আমাদের মাঝখান দিয়ে বিক্ষেপটা আমাদের কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। বুঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝছি। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে। আচ্ছা, এটা এ, এটা বি পয়েন্ট, হ্যাঁ। এটা হচ্ছে তোমার পি, এটা হচ্ছে তোমার কিউ, এটা আর, এটা এস, এটা হচ্ছে তোমার মাঝখানটা হচ্ছে আর জি। এটাও কিন্তু গ্যালভানোমিটার একটা, সরি, হুইস্টন ব্রিজের একটা রূপ। ঠিক আছে, এটাকে যদি আমি, যদি জাস্ট চিত্রটা একটু ঘোরাই দেই, হ্যাঁ, চিত্র যদি মনে করো আর যেভাবে নিয়ে আসি, এটা আর, এটা এস, হ্যাঁ, বি পয়েন্ট এদিকে, দেখো এইটা আর ওইটার মধ্যে খুব খুব একটা ডিফারেন্স নাই, আমি জাস্ট এ পয়েন্টটাকে ঘুরাই নিয়ে আসা এভাবে রাখছি, বি পয়েন্টটাকে ঘুরাই নিয়ে ওইভাবে রাখছি। খেয়াল করছো? এটা ভাই সবচেয়ে এনে কঠিন কি আর কি। হইলো কিছু বুঝলাম না। এটা কঠিন ফর্ম, একটা সবচেয়ে কঠিন ফর্ম, মানে যদি প্রশ্ন অনেক কঠিন করে তখন এটা দিবে, এবং এটা পরীক্ষা একবার দিছে। বুঝো না এটা, না? মনে করো এই যে আর, এটাকে আমি যে এখানে আছে এখানে রাখলাম, এখানে এটাকে যেটা আছে এখানে রাখলাম, এখানে এসটাকে এখানে রাখলাম, ঠিক আছে। এই বিটাকে জাস্ট ঘুরিয়ে এই বিটে ঢুকাই দিছি, দেখো এই বিটে ঢুকাইছি, আর এই পুরাটাকে ঘুরায় বিটে ঢুকাই দিছি, আর কিছু না। এখন বোঝো নাই? ভাই আমার কাছে তো পিরামিড পিরামিড লাগতেছে। ধরো তুমি বুঝছো। না না ভাই, আমিও বুঝিনি এটা। আচ্ছা, এটাকে আমি একটু, এটা এখানে একটু বোঝানো কষ্ট টাফ। ছবি নিয়ে নিই, পাওয়ার পয়েন্ট বুঝে।
তো দেখো, এইটাকে আমি ঠিক রাখছি, এই যেটা। আচ্ছা, আমি নতুন করে আঁকি, মনে হয় তোমার তাহলে সুবিধা হবে না? এই তো, এটাকে আমি ঠিক রাখবো। তারপর এটাকেও আমি ঠিক রাখতেছি। এটাকেও আমি ঠিক রাখতেছি। ঠিক আছে। তো এরপরে এই বি পয়েন্ট আছে না, এই বি পয়েন্টে জাস্ট একটু ভিতরে ঢুকাইছি আর কি। এটুকু কি বুঝছো? হ্যাঁ ভাই, বুঝছি। লিওন বুঝছো? এটুক আশা করি লিওন বুঝছে। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এরপর দেখো, এই যে এই পুরাটা আছে না, এই পুরাটা সহ, এই যে এই কিউ এর তো এই পয়েন্টে আছে, এই পয়েন্টে যদি এইদিকে ঢুকাই দেই, পি এর এই পয়েন্টে যদি এইদিকে ঢুকাই দেই, কোনো সমস্যা আছে? আর সামনে যে এটা, এটা এদিকে হইব না? ও আচ্ছা, হ্যাঁ এখন বুঝছি। ও ভাই, মাত্র বুঝতে পারলাম। এটা একটু বোঝা একটু টাফ, আমার সমস্যা হইতো আর কি। তো এটা কিন্তু দিয়ে দেয় মাঝে মাঝে, ঠিক আছে, যখন সবচেয়ে বেশি টাফ করে তখন এই জিনিসটা তোমাদের দেয়া দেয়। হোয়াইট বোর্ড গেল কই? আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক, আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে তো।